হয়ে যেত, কারণ সেনা সদস্যদের উপস্থিতি তখন ছিল শৃঙ্খলার প্রতীক। এতে একজন পুলিশ কর্মকর্তার মতোই নির্বাচনী অপরাধে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই মুহূর্তে একসঙ্গে গেছে সেটি আমরা লক্ষ্য করতে পারছি এবং দুই কলেজ কি ধাওয়া করছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা ঢাকা কলেজকে ধাওয়া করে এই সরকারকে যদি অপশন দেওয়া হয় যে তোমাদেরকে নিরাপদ সময় দেওয়া হলো, পিছনের দিকে তাকাবে না, সোজা দৌড়ে আমেরিকা তোমরা যেতে পারবা, কেউ তোমাদের কিছু বলবে না। বিশ্বাস করেন তারা নিউ ইয়র্ক সিটিতে গিয়ে তারপর পিছনের দিকে তাকাবে যে আমরা দৌড়ে আসলাম কেন, কোথায় আসলাম। নতুন করে ক্ষমতা নিচ্ছে সেনাবাহিনী। প্রিয় দর্শক শ্রোতা, আসলে ঘটনাটা কি বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকতে হবে। এদিকে গোলাম মাওলা রনি তিনি কি বলছেন যে আওয়ামী লীগ চলে যাওয়ার পর বাংলাদেশ দেউলিয়া হয়ে গেছে, আমরা দেউলিয়া হয়ে গেছি। আওয়ামী লীগ যখন ছিল তখন আমরা ভালো ছিলাম এবং আওয়ামী লীগকে আবারও দরকার রয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশে থাকতে দেশ ভালো ছিল। বিস্তারিত থাকছে আরও ভিডিও স্ক্রিনে। কী বলছেন টকশোতে গোলাম মাওলা রনি, পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝবেন না। আশা করছি ভিডিওটি লাইক দিয়ে এবং হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। চলে আমরা দেখি গোলাম মাওলা রনি তিনি কি বলছেন এবং সেই সাথে সেনাবাহিনী কি ক্ষমতা পাচ্ছে। এই সরকারকে যদি অপশন দেওয়া হয় যে তোমাদেরকে নিরাপদ সময় দেওয়া হলো, পিছনের দিকে তাকাবে না, সোজা দৌড়ে আমেরিকা তোমরা যেতে পারবা, কেউ তোমাদের কিছু বলবে না। বিশ্বাস করেন তারা নিউ ইয়র্ক সিটিতে গিয়ে তারপর পিছনের দিকে তাকাবে যে আমরা দৌড়ে আসলাম কেন, কোথায় আসলাম। আমাদের যেমন দেখুন এই মুহূর্তে রিজার্ভ বেড়ে প্রায় 31 বিলিয়ন ডলার হয়েছে, যেটা 20 বিলিয়নের ডলারের নিচে চলে গিয়েছিল। এখন আপনি চিন্তা করুন আমাদের যে এই মুহূর্তে যে এক্সপোর্টগুলো আছে এবং যে রেমিটেন্স আসছে গড়ে $2.5 বিলিয়ন করে পার মান্থ। আচ্ছা, তো এটা যেভাবে অন্য সময়টাতে খরচ হয় সেভাবে খরচ আমরা করতে পারছি না। আমদানিতেও খরচ করতে পারছি না, বিনিয়োগও আমরা খরচ করতে পারছি না। অধিকাংশ আমরা এই যে যত ফরেন রিজার্ভ আসছে এটার এগেনস্টে টাকা ছাপিয়ে লোকাল কারেন্সি আমাদের দিতে হচ্ছে। কারণ লোকাল কারেন্সিটা যদি ট্রানজ্যাকশন 7 টাইমস না হয় তাহলে সরকার তো বিদেশ থেকে তারা $10 পাঠালো, তো ওনার এগেনস্টে তো বাংলা টাকা দিতে হবে। এখন বাংলা টাকা তো সরকারের যে কোনো একটা সেক্টর থেকে আর্ন করতে হবে, রেভিনিউ থেকে বিভিন্ন জায়গা থেকে। এখন পোর্ট বলেন, কাস্টমস বলেন, সব জায়গাতে বলেন এই রেভিনিউটার কোনো সার্কুলেশন নেই। ফলে এখানে একদিকে অর্থাৎ শরীরের আপনার সারা শরীর দুর্বল, কিন্তু শরীরের একটা নির্দিষ্ট মাসেল খুব শক্তিশালী হয়ে পড়েছে। সমস্যাটা কোথায় আপনি বুঝলে একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন এই যে এসআলএমের 5টি ব্যাংক, এখন এই 5টি ব্যাংকের এই 1 বছর চালানোর জন্য 30,000 কোটি টাকা ছাপিয়ে তাদেরকে দিতে হয়েছে। তো 30,000 কোটি টাকা নতুন ছাপানোর ফলে কী হলো, মুদ্রাস্ফীতি হয়েছে, মূল্যস্ফীতি হয়েছে, কিন্তু এই ব্যাংকগুলোর কোনো উন্নতি হয়নি। এখন তারা একীভূত হবে, তো একীভূত হওয়ার জন্য তারা প্রিলিমিনারি যে হিসাব করেছে সেখানে দেখা গেল 2 লক্ষ কোটি টাকা তাদের ব্যাড লোন, মানে যেটা কখনো আদায় হবে না। এবং তাদের 2 লক্ষ কোটি টাকা লোন আর সব মিলিয়ে 1,10,000 কোটি টাকা হলো তাদের মূলধন। এবং এই 5টা ব্যাংকে একত্রিত করে যদি কোনো মতে চালাতে আরও 20,000 কোটি টাকা তাদেরকে নতুন করে ছাপিয়ে না দিলে তারা চালাতে পারবে না। এবং এই মুহূর্তে তাদের যে শেয়ার ভ্যালু রয়েছে, অর্থাৎ 100 টাকা শেয়ার ভ্যালুর মূলত 30 টাকার অ্যাসেট তাদের আছে, বাকি 70 টাকা কখনো আগে আসবে না। ফলে এই 70 টাকার যে লো ফল, এটা সরকার কিভাবে আগামীতে সমাধান করবে এটা আমার মাথায় আসছে না। তো এরকম অনেকগুলো সমস্যা, যে সমস্যাগুলো খুব সহজভাবে সরকার নিতে পারতো। আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই। আমি অভিষেক বচ্চন এবং অমিতাভ বচ্চনের একটা ডায়ালগ শুনছিলাম, দুজনের বাপ বেটার একটা ডায়ালগ, অসাধারণ একটা ডায়ালগ। তো সেটা হলো অমিতাভ বচ্চন যখন সংসদ সদস্য হলেন তখন তিনি দেউলিয়া হয়ে গেলেন, এবিসি কর্পোরেশন দেউলিয়া হয়ে গেলেন এবং তার কোথাও যেখানে যাচ্ছে তার কোনো বরকত আসছে না। তো রোজ রাতে তিনি ছেলের সাথে কথা বলেন, ছেলে আমেরিকাতে পড়ে। তো ছেলে চিন্তা করলো যে আমার বাবার এই কষ্ট লেখাপড়া করে কী হবে, আমি বরং এই সময়টিতে বাপেরকে সঙ্গ দিই, বাবাকে সঙ্গ দিই। ছেলে চলে এলো, তো এই রুমে থাকে ছেলে, ওই রুমে বাপ থাকে, সারা রাত দুজনে জেগে থাকে। ছেলে জেগে থাকে যে বাবা তাকে কখন ডাকবে। একদিন তার বাবা তাকে রাত 3টার সময় ডাকলেন, অমিতাভ বচ্চন ডাকলেন, বলেন যে অভিষেক দেখো আমি তো এই মানে সারা দিন রাত চিন্তা করি যে এই বিপদ থেকে কীভাবে উদ্ধার পাওয়া যায়, তো আমি কিছুই পাই না। তো হঠাৎ করে আমার মনে হলো আমাকে একজন মহাজ্ঞানী বলেছিলেন যে যখন সবগুলো হারায় মানুষের তখন তার যে বেসিক যে জিনিসটি থাকে সেই বেসিক জায়গাতে যদি সে শুরু করে বা সেখানে ফিরে যায় তাহলেই তার মাত্র বাঁচা সম্ভব। তো আমার তো বেসিক অভিনয়, তাহলে এখন আমি তো অনেক দিন মতো অভিনয় করি না, আমাকে এই অভিনয়ে ফিরে যেতে হবে। তো এই 2 বাপ বেটা তার পরের দিন তাদের যে বন্ধু ইয়াশ চোপড়ার কাছে গেল, ওই যে মহব্বতের ছবিটা প্রথম করলো এবং ইতিহাস সৃষ্টি হয়ে গেল। এখন শেখ হাসিনা চলে যাওয়ার পরে সত্যিকার অর্থে আমাদের একেবারে আমরা দেউলিয়া হয়ে গেছি। শাসনতন্ত্রে দেউলিয়া, শাসন প্রণালীতে দেউলিয়া, মানে সাংবিধানিক সংকট। মানে উনি যেভাবে সংবিধানটা করেছেন ইটসেলফ ইজ এ ডেঞ্জারাস এলিমেন্ট, যারা আন্দোলন করেছেন সবার জন্য একটা মৃত্যুকূপ। তাহলে শাসনতান্ত্রিক দেউলিয়া, শাসন প্রণালীতে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে দেউলিয়া, অর্থনীতিতে দেউলিয়া, মানুষের মন মানসিকতায় দেউলিয়া, এবং টোটাল রাজনীতির যেটা ভাইব রয়েছে, একটা রাজনীতিতে অলমোস্ট তাদের নিজের যদি 35% সাপোর্টার থাকে, অন্যান্য দল মিলিয়ে ধরেন অলমোস্ট 50% লোক যারা দৌড়ের উপর পালিয়ে গেছে। তাহলে একটি শূন্য জায়গার মধ্যে যে দেউলিয়া, সেই দেউলিয়াতের মধ্যে সরকারের প্রথম যে কাজটি করা উচিত ছিল যে একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য আমাদের ফান্ডামেন্টাল এবং বেসিক জিনিসগুলো কী, এবং সেই বেসিক জিনিসগুলো যদি তারা বলতো যে আমরা আইন শৃঙ্খলা, সুন্দর একটা গতানুগতিক নির্বাচন,
এবং আমাদের যে ট্যাক্সেশন ব্যবস্থা, একেবারে গতানুগতিক যে ট্যাক্সেশন ব্যবস্থা, 3 থেকে 4টি বেসিক জিনিসগুলো নিয়ে যদি রাষ্ট্র আগাতো, আমার কাছে মনে হয় এই সমস্যা হতো না। ধরুন এইবার একটা ছোট্ট উদাহরণ বলি, গত 1 বছর যাবত আমাদের জনগণের যে ভোট, অবশ্যই তারা আওয়ামী লীগকে ভোট দেবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। একসময় যার ইশারাতেই চলতো সবকিছু, যিনি নিজেকে ভাবতেন দুর্ধর্ষ, অপ্রতিরোধ্য, এমনকি প্রথম এবং শেষ ক্ষমতাধর, স্বৈরাচারের সিংহাসনে বসে দেশের প্রতিটি সিদ্ধান্ত যেন নিঃশব্দে একাই নিয়ে নিতেন। বাংলাদেশের রাজনীতির মঞ্চে দীর্ঘ 16 বছর ধরে একচিটিয়া রাজত্ব করেছেন স্বৈরাচারের মহারানী শেখ হাসিনা। পরে 24 জুলাই অভ্যুত্থান সব হিসেব গুলিয়ে দিল। নাটকীয় পতন ঘটে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। শাসনকালে থাকা অবস্থায় সশস্ত্র বাহিনীর কাছ থেকে কেড়ে নেওয়া হয় কিছু ক্ষমতা, যাতে ছলে বলে কৌশলে দীর্ঘদিন মসনদ টিকিয়ে রাখতে পারে হাসিনা সরকার। কিন্তু ইতিহাস বলে, শক্তি কখনো চিরকাল বন্দী থাকে না। অবশেষে 16 বছর পর হারানো ক্ষমতা ফিরে পাচ্ছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। সেনাবাহিনীকে কোণঠাসা করে রেখেই প্রহসনমূলক 3টি জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের বিজয় নিশ্চিত করেছিল। নির্বাচনী অপরাধ নিয়ন্ত্রণে একজন আনসার সদস্যের যে ক্ষমতা ছিল, সেনা সদস্যদের তা ছিল না। জানা গেছে 2001 সালের জাতীয় নির্বাচনের আগে নির্বাচনকে বিশ্বস্ত ও নিরাপদ দেখাতে আরপিও সংশোধন করে সশস্ত্র বাহিনীকে আইন প্রয়োগকারী সংস্থার মর্যাদা দেয় তৎকালীন সরকার। ভোট কেন্দ্রে ঢুকতেই ব্যালট যেন সোজা হয়ে যেত, কারণ সেনা সদস্যদের উপস্থিতি তখন ছিল শৃঙ্খলার প্রতীক। এতে একজন পুলিশ কর্মকর্তার মতোই নির্বাচনী অপরাধে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। তবে 2008 সালে ক্ষমতায় এসেই আওয়ামী লীগ বুঝিয়ে দিল, নির্বাচনের নিরাপত্তায় সশস্ত্র বাহিনী নয়, পুলিশই যথেষ্ট। এভাবেই সেনাবাহিনীর দায়িত্ব সীমিত হয়ে পড়ে। এর ফলে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, র্যাব, আনসার, বিজিবি, কোস্টগার্ডের যে ক্ষমতা থাকে তা সশস্ত্র বাহিনীর থাকে না। দেশের একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশন গত 11 আগস্ট আরপিও সংশোধনের জন্য যেসব প্রস্তাব অনুমোদন করে, তাতে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে পুনরায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবটিও রয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশে এবং রাজনৈতিক দলগুলোর দাবি অনুসারে এই প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে। নির্বাচন কমিশনের এই প্রস্তাব রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে বাস্তবায়নের পথে। এর ফলে নির্বাচনের সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা পুলিশ নির্বাচনের সময় শুধু পুলিশ তাদের ক্ষমতা দেখাতে পারত, পুলিশ যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারত এবং সেই নির্বাচনের মাঠে পুলিশ শুধুমাত্র যাওয়া আসা সব কিছু করতে পারত, কিন্তু সেই কাজটা কিন্তু আমাদের সেনাবাহিনী তারা করতে পারতো না। এখন থেকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এই আইন করে দিয়েছেন, তাই সেনাবাহিনীর এই ক্ষমতা দীর্ঘ 16 বছর পর ফিরিয়ে দিয়েছেন। তো যাই হোক, সেটা একটা ভালো খবর, সুখবর আমাদের জন্য। এদিকে গোলাম মাওলা রনি তিনি কি বলছিলেন, তিনি কিন্তু বলছেন আওয়ামী লীগের গুণগান গাচ্ছেন তিনি। আমরা গতকালকে একটা ভিডিওতে দেখছিলাম যে সাংবাদিক ইলিয়াস ভাই তিনি কিন্তু গোলাম মাওলা রনির যে একটা বড় একটা স্ক্রিপ্টেড বড় একটা ভিডিও, লং ভিডিও তিনি কিন্তু প্রকাশ করে দিয়েছেন এবং গোলাম মাওলা রনি না বলে তিনি ময়লা রনি বলছেন। তিনি একসময় বিএনপির গুণগান গাচ্ছেন, একসময় আওয়ামী লীগের গুণগান গাচ্ছেন, তিনি আবার জামাত হয়ে যাচ্ছেন। আসলে কোন দলের সাপোর্ট করেন তিনি, এটা আসলে কেউ বুঝতে পারে না। তো অবশ্যই গোলাম মাওলা রনি সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে ভিডিও নিচে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।